রতনবাবু, আপনি একসময় এই কেন্দ্র থেকে জয়ী হয়েছেন এবং বলা যেতে পারে সুরজিৎ দত্তকে হারিয়ে আপনি জয়ী হয়েছিলেন, যে জয় নিঃসন্দেহে আপনার জন্য বিশাল হতে পারে। এবং এই জয়ের পর 2018-তে না পারা, 2023-এও এই কেন্দ্রে যেটা নির্দল প্রার্থী ছিলেন, যাদেরকে আপনারা সমর্থন করেছিলেন, সামান্য কিছু ভোটের ব্যবধানে তিনি হেরে যান। এই জায়গা থেকে দাঁড়িয়ে যখন পুনরায় এই অকাল ভোট হচ্ছে, এই ভোটে যখন আপনি প্রার্থী, রণকৌশলটাকে কিভাবে দেখবেন, কিভাবে সাজাচ্ছেন গুটি? আমাদের কাছে ভোট মানে সংসদীয় যে ব্যবস্থা, এটাকে আমরা সংসদীয় গণতন্ত্র তো বলি, এটা আমাদের কাছে একটা সংগ্রাম। এই সংগ্রামে আমরা জনগণের যে সমস্যাগুলো, সেগুলো আমরা তুলে ধরি। আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, তার প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশে বা তার আগেও অবিভক্ত কমিউনিস্ট পার্টি যখন দেশে ভোটে অংশ নেয়, তখন আমরা নির্দিষ্ট একটা শ্রেণীর দৃষ্টিভঙ্গিতে দেশের সাধারণ মানুষ, উৎপাদক শ্রেণী, শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, সাধারণ মধ্যবিত্ত যারা, এই যে শ্রেণী, বিভিন্ন শ্রেণীর সমাহার, যাদেরকে আমরা বলি যে নিপীড়িত, বঞ্চিত মানুষ, শোষিত, তাদের যে সমস্যাগুলো, তাদের যে বিভিন্ন প্রশ্নগুলো, সেগুলো আমরা ভোট যুদ্ধে আমরা তুলে ধরি। তাদের স্বার্থ রক্ষার জন্যই আমাদের নির্বাচনে অংশগ্রহণ করা। আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা, সেটা তো ধনীদের পরিচালনায় আছে। দেশে যারা একচেটিয়া ধনী, তারা জমিদার যারা, তারাই তো রাষ্ট্র পরিচালনা করে, তাদের রাজনৈতিক দল, তাদের স্বার্থবাহী। এখন যে বিজেপি আছে, একই কথা। বিজেপি দেশি বিদেশি পুঁজিপতিদের একেবারে স্বার্থ রক্ষায় নিয়োজিত। পুঁজিপতিদের লক্ষ্যই হচ্ছে মুনাফা, আরও বেশি মুনাফা। তো মুনাফাটা আসবে কোত্থেকে? শোষণের মধ্য দিয়ে মুনাফা। এই যে শোষণের মধ্য দিয়ে মুনাফা, এটা আর ফলে দেশের সাধারণ মানুষ দুঃখ, যন্ত্রণা, অনাহার, অর্ধাহার, স্বাস্থ্যের সংকট, বাসস্থানের সংকট, শিক্ষায় সংকট, এসবই ভুগছেন। তো আমরা এই সাধারণ মানুষের পক্ষে দাঁড়িয়ে নির্বাচনে এই যে শোষক শ্রেণীর বিরুদ্ধে আমরা কথা বলি। এবারের নির্বাচনেও তার কোনো ব্যতিক্রম নয়। এবারের নির্বাচনে আমরা এটা বলছি। আর এবারের নির্বাচনে বাড়তি বিষয় হচ্ছে, স্বাধীনোত্তর ভারতবর্ষে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে বিজেপি দল, এই বিজেপির নেতৃত্বে যে এনডিএ গভর্নমেন্ট দিল্লিতে চলছে, এই গভর্নমেন্টকে আমরা মনে করি তার যা ট্র্যাক রেকর্ড, তাতে এই গভর্নমেন্ট স্বাধীনোত্তর ভারতে সবচেয়ে মারাত্মক এবং সবচেয়ে ক্ষতিকারক। এই সরকারের বিরুদ্ধে অজস্র অভিযোগ আমাদের, এবং এই সরকার এমন একটা রেকর্ড এই দেশে প্রতিষ্ঠা করেছে, যা কোনো ক্ষেত্রেই এই সরকারকে জনহিতকর বা দেশের জন্য, দেশের স্বার্থে একটা সুন্দর কোনো কাজ এই সরকার করেছে তা বলা প্রায় অসম্ভব। এই সরকারের চরিত্র হচ্ছে, তারা, আমরা বলছি, কর্পোরেট কমিউনাল। কর্পোরেট মানে যারা ধনিক শ্রেণী, আর কমিউনাল মানে যারা সাম্প্রদায়িক মানে সংখ্যাগরিষ্ঠ হিন্দু জনগণের মধ্যে সাম্প্রদায়িক উন্মাদনার মধ্য দিয়ে এই যে রাজনীতি করা, ধর্মকে ব্যবহার করে, ধর্মীয় সাম্প্রদায়িক, এটাকে তারা নির্বাচনের কাজে লাগায় ফায়দা লুটার জন্যে। এইটা মিক্স হয়েছে বিজেপির মধ্যে। কর্পোরেট কমিউনাল একটা পলিটিক্যাল কম্বাইন। বিজেপির মিত্ররা, বিজেপির সঙ্গে যারা আছে, এরা কাজেই এদের বিরুদ্ধে আমাদের লড়াই। তাদের যে অর্থনীতি, এই অর্থনীতি কারণে দেশে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়েছে। বেকারদের গত 45-46 বছরের মধ্যে, তারও বেশি হবে, এই সময়ের মধ্যে বেকারই ভারতবর্ষে রেকর্ড সৃষ্টি করেছে। অথচ 2 কোটি বেকারের চাকরি দেবেন বলেছেন প্রধানমন্ত্রী। প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দিয়েছেন, একটা প্রতিশ্রুতি পূরণ করেনি। আমাদের রাজ্যে ওদের সরকার, ওরা বলে ওরা ডাবল ইঞ্জিন সরকার। এই রাজ্যে ওদের সরকার, ওরা এসছে 18-তে, অফুরন্ত প্রতিশ্রুতি। তোমার মনে থাকতে পারে ভিশন ডকুমেন্ট,
ভিশন ডকুমেন্টের যে তারা প্লেজেসগুলো করেছিল, একটা প্রতিশ্রুতিও তারা ঠিকমতো পূরণ করা তো দূরের কথা, পূরণই করেনি। ভোটের জন্য তারা করেছে, তখনকার সময়ের জনপ্রিয় বামফ্রন্ট সরকারকে ফেলার জন্য তারা এমন কোনো বড় বড় কথা নেই তারা বলেনি, বলেছে বলে তারা এসছে। মানুষ পরে দেখছেন যে না, এরা তো মিথ্যা বলেছে, অসত্য বলেছে। তাইলে দিল্লিতে এই সরকার জনদুর্ভোগের জন্য দায়ী। আর তার চাইতেও বড় কথা, সংবিধান মানে না, গণতন্ত্র হত্যা করছে, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে টুকরো টুকরো করতে চাইছে, ধ্বংস করতে চাইছে, সামাজিক ন্যায় বিচার নেই, তফসিলি জাতি, তফসিলি উপজাতি, ওবিসি জনগণের শত্রু এই সরকার, দিল্লির সরকার। কার্যত আরএসএস এবং বিজেপি তারা মনুবাদী দর্শনে বিশ্বাস করে। নারীদের সম্মান দিতে তারা জানে না, তারা দলিতদের সম্মান দেয় না। তারা হচ্ছে এমন সাম্প্রদায়িক যা হচ্ছে হিন্দুত্বের নামে তারা রাষ্ট্র পরিচালনা করতে চায়, হিন্দুত্ববাদী রাষ্ট্র, এটাই হচ্ছে তাদের দর্শন। এটা হিন্দু ধর্ম বলে দেয়নি। ধর্মকে সাম্প্রদায়িক রাজনৈতিক লাভালাভের প্রশ্নে ব্যবহার করে হিন্দু ধর্মের অসম্মান করছে এরা। হিন্দু ধর্মে এমন কথা বলা হয়নি, রামের নাম ব্যবহার করা হচ্ছে, বিবেকানন্দের নাম ব্যবহার করা হচ্ছে। এরা এত নিচে নামতে পারে। কাজেই অর্থনীতির কথা তো বললামই, তো একটা সর্বনাশা অবস্থার মধ্যে এনে দাঁড় করিয়েছে। কৃষকদের উপর নির্যাতন, শ্রমিকদের বিরুদ্ধে আইন করেছে। এই সব কিছুর মধ্য দিয়ে বিজেপি স্বাধীনোত্তর ভারতের সবচেয়ে খারাপ সরকার, এই সরকার মোদি গভর্নমেন্ট নিজেকে প্রমাণ করেছে। এবং আমাদের রাজ্যে যে সরকার চলছে, এই সরকার তো আমরা লক্ষ্য করছি, এই সরকারের আমলে মা সন্তান বিক্রি করছে। আগরতলা শহরের রাস্তায়, পার্কে, পুকুরের পাড়ে রাতে মানুষ ঘুমায়, আশ্রয়হীন মানুষ, খাদ্য নেই, মানুষের হাতে টাকা নেই, কাজ নেই, রেগার কাজ, টুয়েপের কাজ নেই, বেকার, শিক্ষিত বেকার, চাকরি নেই, ইন্টারভিউ দিয়েছে, চাকরি পায় না, সিলেক্টেড হয়ে আছে, চাকরি দেয় না, টিপিএসসির পরীক্ষাগুলো হয়ে আছে, রিক্রুটমেন্ট নেই। কি চলছে? তারপরে বড় বড় কথা বলছে, সবকা সাথ সবকা বিকাশ, এই সমস্ত কথা বলছে। পুরো অসত্য, মিথ্যার উপর দাঁড়িয়ে আছে এই বিজেপি গভর্নমেন্ট, কেন্দ্র কে রাজ্য, ওরাই বলছে ডাবল ইঞ্জিন। এদের বিরুদ্ধে লড়ছি আমরা। আমি রামনগর বিধানসভা কেন্দ্রে ইন্ডিয়া মঞ্চ সমর্থিত সিপিআইএম প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি, কাস্তে হাতুড়ি তারকা চিহ্ন নিয়ে, এবং মানুষের কাছে যাচ্ছি। যাওয়ার পরিস্থিতি ওরা রাখেনি। ওরা যে পরিস্থিতি করে রেখেছে, চাপা আতঙ্ক মানুষের মধ্যে, গণতন্ত্র নেই কারণ একটার পর একটা ভোটে ওরা রিগিং করেছে, যেটা ত্রিপুরা রাজ্যে কোনোদিন বামফ্রন্টের আমলে মানুষ দেখেনি। বামফ্রন্টের আমলে বামফ্রন্ট বিরোধীরা অবাধে ভোট দিয়েছেন, এটা অভিজ্ঞতা। আর গত 6 বছরে এই রাজ্যে যে ভোটগুলো হয়েছে, একটা ভোটও রিগিং ছাড়া হয়নি, অনিয়ম ছাড়া হয়নি। এমনকি 23-এর নির্বাচনেও তারা অনিয়ম করেছে, সন্ত্রাস করেছে, সন্ত্রস্ত করেছে ভোটারদের, বিভিন্ন জায়গাতে তারা করেছে। তো বিজেপি 23-এর ভোটে তারা 18-তে ভোট পেয়েছিল 50-এর উপরে %, 23-এর ভোটে তাদের পার্সেন্টেজ নেমে দাঁড়িয়েছে 39। আসন কমে গেছে তাদের, অনেকগুলো আসন তারা কমে গেছে। তারা 32 বা 33টা আসন তারা সাকুল্যে পেয়েছে। তো এই হচ্ছে এদের অবস্থা। তো এটা সংখ্যালঘু জনসমর্থন নিয়ে এই সরকারটা এসছে। আর কার্যত যদি 23-এর ভোটে জোর জবরদস্তি, আতঙ্ক বা বিভিন্ন জায়গার মধ্যে সন্ত্রাস না করতো এরা, বিভিন্ন ভোট কেন্দ্রেও করেছে ওরা, সে অর্থে রিগিং করেছে ওরা বিভিন্ন জায়গাতে, তাহলে ওদের ভোট 30%-এর নিচে নেমে যেত। এবং এরা বলছে কংগ্রেস আছে, সিপিআইএম আছে ইন্ডিয়া মঞ্চের মধ্যে। তো আছে তো লাল পতাকা, কংগ্রেসের পতাকা একসঙ্গে উড়িয়ে আজকে আশিসবাবু, আমি ছিলাম, আশিসবাবু মনোনয়নপত্র দাখিল করেছিলেন, আমি কয়েকদিন আগে দিলাম। আমরা দিয়েছি, আমরা লড়ছি এই বিজেপিকে হারানোর জন্য। কারণ স্বাধীনতা বিপন্ন, ধর্মনিরপেক্ষতা বিপন্ন, সংবিধান বিপন্ন, গণতন্ত্র বিপন্ন, মানুষের রুটি রুজির অধিকার বিপন্ন। কেমন এটা সভ্যতা বিরোধী সরকার, সভ্যতা বিরোধী সরকার। উন্নয়ন মুখ থুবড়ে পড়েছে।
এদেরকে পরাস্ত করতে হবে, দেশ বাঁচাতে হবে। ব্রিটিশের বিরুদ্ধে যেমন লড়াই করতে গিয়ে লাল পতাকা, তেরঙ্গা পতাকা একসঙ্গে লড়াই করেছিল, একসঙ্গে লড়াই করেছিল ব্রিটিশের বিরুদ্ধে। আজকে নয়া সাম্রাজ্যবাদীদের অনুচরেরা, এরা স্বাধীনতা সংগ্রামে কোনো ভূমিকা নেই এদের বিরুদ্ধে আমরা লড়ছি। এরা তেরঙ্গা, এই যে জাতীয় পতাকা, তাকে পর্যন্ত এরা শ্রদ্ধা করে না। বহু নজির আছে, এগুলো তারা করে না। তো তাদের বিরুদ্ধে আমরা লড়ছি একসঙ্গে। এই ক্ষেত্রে দাঁড়িয়ে ওই যে বলছিলে যে আমাদের কৌশল, ট্যাকটিক্যালি আমরা বলছি যে ওয়াইডেস্ট ইউনিটি অব দ্য পিপল, জনগণ আপনারা বৃহত্তম ঐক্যে সামিল হন। সেই বৃহত্তম ঐক্যে বামপন্থীরা আছে, গণতান্ত্রিক মনোভাবাপন্ন জনগণ আছেন, সংগঠন আছেন, দল আছেন। সেই জায়গার মধ্যে ধর্মনিরপেক্ষ যারা, তারা আছেন। দেশপ্রেমিক যারা, দেশকে যারা ভালোবাসেন, কোনো দলের মধ্যে নেই এমন মানুষকে আমরা বলেছি এগিয়ে আসুন, ভারতবর্ষকে রক্ষা করুন। এই যে সর্বনাশা শক্তি, হ্যাঁ, অশুভ শক্তি, তাকে পরাস্ত করার মধ্য দিয়ে দেশটাকে আপনারা রক্ষায় এগিয়ে আসুন। আম্বেদকর যে দেশের সংবিধান রচনায় মুখ্য ভূমিকা নিয়েছেন, এই সংবিধানটাকে রক্ষা করুন, এগিয়ে আসুন। এই প্রশ্নেই আমরা কংগ্রেস, আমরা সিপিআইএম বা অন্যান্য যে দলগুলো আছে, আমরা একত্রিত হয়েছি। ইভেন বিজেপিকে যারা ভোট দিয়েছে অতীতে, তাদের মধ্যে যারা বিজেপির এই কার্যকলাপে অতিষ্ঠ, তারা আশাহত, তারা আমাদের কাছে প্রকাশ করছেন ভোট দিলে আমাদের প্রতিশ্রুতিতে বিভ্রান্ত হয়ে ওরা এখন করলোটা কি? আমাদের দুঃখ যন্ত্রণা ওরা প্রতিকার করার চেয়ে বাড়িয়েছে। কাজেই এদেরকে পরাস্ত করা দরকার। আমরা তাদেরকেও বলি আপনারা এগিয়ে আসুন, আপনারা এগিয়ে আসুন। এসে 3টি আসন, পূর্ব ত্রিপুরা কেন্দ্রে আছেন সিপিআইএম প্রার্থী রাজেন্দ্র রিয়াং, তিনি প্রাক্তন বিধায়ক, এডিসি সদস্য হিসেবেও তিনি প্রাক্তন কাজ করেছেন। তিনি যোগ্য জনপ্রতিনিধি হওয়ার মানে উপযুক্ত মানুষ। তাকে কাস্তে হাতুড়ি তারকা চিহ্নে ভোট দেওয়ার আমি আবেদন জানাচ্ছি এখান থেকে। আমাদের এই পশ্চিম ত্রিপুরা সাধারণ আসনে আমরা সমর্থন দিয়েছি। ইন্ডিয়া মঞ্চ, জাতীয় কংগ্রেস দলের প্রার্থী এখানে হয়েছেন আশিস কুমার সাহা, আগরতলা শহরের প্রাক্তন চেয়ারম্যান তিনি, এবং তিনি প্রাক্তন বিধায়কও বটে। তাকে জয়ী করার আহ্বান জানাচ্ছি হাত চিহ্নে। আর 7 রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে, যেই কেন্দ্র থেকে যেই কেন্দ্রের একটি ওয়ার্ড থেকে আমি কাউন্সিলর ছিলাম, অতীতে আমি এখান থেকে বিধায়ক নির্বাচিত করেছেন মানুষ আমাকে, আমাদের দলকে দায়িত্ব দিয়েছেন, কাজ করেছি আমরা। গেলেই মানুষ দেখতে পাবেন কি কাজ আমরা করেছি। তারপরে এই সরকার এসে এই সব কিছু ধ্বংস করছে। যে কাজগুলো শুরু করেছিলাম এখনও শেষ করতে পারেনি এরা, যেমন লাইট হাউসের কাজ, যেমন বর্ডার থেকে শহরে ঢোকার যে আন্তর্জাতিক সড়ক, তার কাজ, জাতীয় সড়কের কাজ, একটা কাজ শেষ করতে পারেনি ওরা। এগুলো এখনও হাঁটি হাঁটি পা তারা শেষ করতে পারেনি। আর যে কাজগুলো আমরা কমপ্লিট করেছিলাম সেগুলো তো ভেঙেই পড়ছে, নতুন কোনো কাজ তারা করেনি। শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনসের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। জীবন গড়ার পথে এই পরীক্ষা হয়ে উঠুক অন্যতম নির্ণায়ক ও ইতিবাচক একটি প্রক্রিয়া। শুভেচ্ছান্তে শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস, যোগাযোগ 9066776746।